শুধু নামটা ভরেছে, সে কিছুই জানে না কি পরীক্ষা হয়েছে, কবে হয়েছে, তার পার্সোনালিটি টেস্ট হয়েছে কি হয়নি, কিচ্ছু সে জানে না। সে কোথার থেকে সে পরেরটা বলবে কি করে? আলটিমেটলি সে সবকটাই লোক বলছে আমি একটা আরটিআই অ্যাপ্লিকেশন করে চাকরি পেলাম। পরিষ্কার বলছে আমরা কিছুতে চাকরি মানে পাওয়ার জন্য না, আমরা প্রচন্ড কেঁদেছি বলে চাকরি পেয়েছি। এটা একটা মোডাস অপারেন্ডি, এটাই একটা ইয়ার্ডস্টিক চাকরি পাওয়ার। এটা তো ইম্পসিবল, মানে এটা আমরা এটাই লিখেছি, আমাদের রিপোর্টেও এটা দিয়েছি, বড্ড ক্যাঁদলো বলে চাকরি পেলাম। ওএমআর যেটা এখন ডিসক্লোজ হচ্ছে, এই বেস করে যদি ইনভেস্টিগেশন হয়, যদি আমাদের রিপোর্টটা বেস করে ইনভেস্টিগেশনটা হয়, দ্যাট ইজ এনাফ। আর কিচ্ছু করতে হবে না, ওটা দিলেই সমস্ত বেরিয়ে পড়বে। আমরা ও ক্যান্ডিডেট, আমাদেরই একজন মেম্বার ছিলেন, উনি ওটাকে রিফিউজ করে দেন, বলছি না এভাবে আমি দিতে পারবো না, ওটা ফেরত পাঠিয়ে দেন। এবারে ওনাকে বাইপাস করে 600 লোকের হয়ে গেল, মানে মানে ওকে মানে ওনাকে দিয়ে ঠিক হচ্ছে না, এবার অন্য লোককে দিয়ে করাতে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। নতুন সরকার ক্ষমতায় এসেই নোটিফিকেশন জারি করে বলে দিয়েছে যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ আদালতের সঙ্গে কোনো সংঘাতে গেল না সরকার। আগের সরকার বারংবার রিভিউ পিটিশন করেছে, চ্যালেঞ্জ করেছে, তা সত্ত্বেও অযোগ্যদের কিন্তু সেফগার্ড করতে পারেনি, এবং এই সরকার এসে পরিষ্কারভাবে জানিয়ে দিল তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এই দুর্নীতি তদন্ত যেখান থেকে শুরু হয়েছিল, সেই বাক কমিটির সদস্য অরুণবাবু এখন আমার সঙ্গে আছেন, এবং আজকে আমরা সরাসরি তার থেকে জানবো যে এই সিদ্ধান্তের ফলে পূর্বতন সরকারের যিনি প্রতিনিধি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বিপদে পড়বেন? মানে অযোগ্যরা যদি টাকা চাইতে শুরু করে তৃণমূল নেতাদের থেকে, তাহলে সামাজিক সংকট কি দেখা যেতে পারে? প্রশ্ন অনেক। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রথমত বাক কমিটির সেই তদন্ত আপনারা যখন প্রথমে শুরু করেন, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কি আপনাদেরই তো জয় দিনের শেষে হচ্ছে যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, যে সুপারিশ আপনারা করেছিলেন অযোগ্যদের বাছাই করে আলাদা করতে হবে? দেখুন, জয় পরাজয় বলছি না, কিন্তু আলটিমেটলি আমাদের সমাজে যে যোগ্য লোক তারই তো থাকা উচিত। কারণ আপনি দেখছি, আমি যখন ইনভেস্টিগেশন বলুন, এনকোয়ারি বলুন, সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে র্যাঙ্ক 1 তাকে সরিয়ে 200 করে দেওয়া হচ্ছে, কোনো রিজন নেই, কোনো রিজন। কে বলছে আমি কাঁদছি অ্যাপয়েন্টমেন্ট পেলাম? কিন্তু এইটা একটা মোডাস অপারেন্ডি চালু হয়ে গেল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। আর আপনি যদি দেখেন যে রেগুলার যদি আমি একটা মোডাস অপারেন্ডি অ্যাক্টিভেট করে সাকসেস পেতে থাকেন, আপনি এটা সব জায়গায় অপারেট করবেন। কারণ আমরা দেখেছিলাম যখন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টগুলো আপনি দেখুন সমস্ত কোভিড পিরিয়ডে হয়েছে। কোভিড পিরিয়ডে হওয়ার মানে কি, কেউ অত চোখ দেবে না, কেউ অত তাকাবে না। আপনি দেখুন আজকে মানে আমরা যে দুর্নীতি, দমকল মন্ত্রী আজকে যে অলরেডি অ্যারেস্টেড হয়েছেন, সেখানেও দেখুন ওই যে পুরো দুর্নীতি ক্ষেত্রেও ওই অ্যাপয়েন্টমেন্টগুলো আলটিমেটলি ওই কোভিড পিরিয়ডে দেওয়া হয়েছে। কারণ আমরা দেখেছিলাম সমস্ত 20, 21, 22 মার্চ এই সময় কোভিড সবে স্ট্রাইক করছে, সবাই ভীত, সন্ত্রস্ত, সবাই প্র্যাকটিক্যালি ঘরের দরজার পেছনে, সেই সময় কিন্তু সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা তো আলটিমেটলি হওয়া উচিত নয়। রেগুলার কোর্সে যখন ওএমআর চাওয়া হচ্ছে, তারা বলছে ওএমআর নেই। ইভেন আপনি দেখুন প্রত্যেকটা কোর্টে এসে রেগুলার বলা হয়েছে যে এই ওএমআর দেওয়া হোক, তাতে জিনিসটা বেটার হবে। আর হতে পারে 10টা লোক ব্যাড, কিন্তু 50টা লোক তো ব্যাড নয়। কিন্তু এই নন ডিসক্লোজার ওএমআর এর জন্য কিন্তু পুরো লোকগুলোই, সমস্ত লোকগুলোই চলে গেল। এর থেকে হরেবল পরিস্থিতি কি হতে পারে? স্যার, অযোগ্যরা আপনাদের সামনে এসে তারা কি বলছিল, এবং আপনারা কি স্যার ওদেরকে দেখে বা ওদের কথা শুনে বুঝতে পারছিলেন যে তারা আনটেন্টেড ক্যান্ডিডেট? দেখুন, আনটেন্টেড কি টেন্টেড নয় সেটা তো আমরা পরে কোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু সেদিনই বলেছি লোকটা যোগ্য নয়, সে বলতেই পারছে না কিছু, সে কিছু জানে না। সে শুধু নামটা ভরেছে, সে কিছুই জানে না কি পরীক্ষা হয়েছে, কবে হয়েছে, তার পার্সোনালিটি টেস্ট হয়েছে কি হয়নি, কিচ্ছু সে জানে না। সে কোথার থেকে সে পরেরটা বলবে কি করে? আলটিমেটলি সে সবকটাই লোক বলছে আমি একটা আরটিআই অ্যাপ্লিকেশন করে চাকরি পেলাম। আনহার্ড অফ, এরকম হতে পারে না। আরটিআই অ্যাপ্লিকেশন করেন তো চাকরি হতে পারে, এরকম আমি অন্তত আমার এই কেরিয়ারে দেখিনি, কিন্তু এটা হয়েছে। তারা চাকরিও পেয়েছে, চাকরিতে তারা মাইনেও পেয়েছে, যে মাইনের কথা আলটিমেটলি ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট কনফার্ম করেছে যে এই মাইনে তো আপনার ফেরত দিতে হবে, কারণ আপনার অযোগ্যভাবে আপনি এই চাকরিটি পেয়েছেন। চাকরি পাওয়া তো কোনো রাইটই নেই। আনটেন্টেড বলুন, টেন্টেড বলুন, সবটাই একটা আন্ডারস্টেটমেন্ট। অ্যাবসলিউটলি দুর্নীতিগ্রস্ত যে লোকটা আলটিমেটলি এভাবে চাকরিও পাচ্ছে, সেও তো দুর্নীতি অবলম্বন করেই পাচ্ছে। কিন্তু আমি তাও বলবো, আলটিমেটলি যদি আপনাদের ওপরে যারা থাকে তারাই যদি দুর্নীতির রাস্তা দেখায়, তাহলে এরা তো নিচের গর্ব, মানে আলটিমেটলি তারা পুয়ার পার্সন। সিডি বা সমস্যা, জাস্ট টিচারের চাকরি পাচ্ছে, সে বেসিক্যালি বেকার, তাকে কিন্তু টোপ দিচ্ছে, দেখ আমি পেয়েছি, এবার তুইও তুইও পাবি। অ্যাবসলিউটলি হরেবল।
এই অযোগ্যরা আপনাদের সামনে এসে বলছিল কি, মানে আপনারা যখন তাদেরকে জেরা করছিলেন, মানে বাক কমিটি যখন গঠন হলো কোর্টের নির্দেশে, সেই বাক কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আপনি ছিলেন এবং আপনারা কার্যত বিনা পয়সাতে এই কাজটা করেছেন এবং সাধারণ মানুষ রিয়েলি কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে যে এই দুর্নীতির মুখোশগুলো আপনাদের সেই কমিটি প্রাথমিকভাবে খোলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আহ, পুরো বিচার ব্যবস্থার পর। স্যার, ওরা আপনাদের সামনে এসে কি স্বীকার করছে? অ্যাকচুয়ালি আমি যখন বললাম একবার আপনাকে বলেছিলাম, আমরা যখন প্রথম শুরু করি আমি সত্যিই ভাবিনি যে এত টাকার এখানে দুর্নীতি হয়েছে। কিছু কম বেশি হয়েছে এই অবধি ভেবেছি, মানে এটা যে এত হিউজ আমি সত্যিই ভাবতে পারিনি। কেননা আমি যখন ওরা দেখছে ওরা পরিষ্কার বলছে আমরা কিছুতে চাকরি মানে পাওয়ার জন্য না, আমরা প্রচন্ড কেঁদেছি বলে চাকরি পেয়েছি। এটা একটা মোডাস অপারেন্ডি, এটাই একটা ইয়ার্ডস্টিক চাকরি পাওয়ার। এটা তো ইম্পসিবল, মানে এটা আমরা এটাই লিখেছি, আমাদের রিপোর্টেও এটা দিয়েছি, বড্ড ক্যাঁদলো বলে চাকরি পেল। মানে এটা হতে পারে যে আমি কাঁদলাম বলে আমি একটা সরকারি চাকরি পেয়ে গেলাম, তাও আপনাদের সামনে বলছে, আপনার রিপোর্টেও এটাই কোট করেছেন। কি করবো আর কি বলতে পারে, কিছু তো বলতে পারে, সে তো জানেই না। সে আগেও কত নম্বর পেয়েছে জানে না, সে চ্যালেঞ্জ করেও কত নম্বর পেয়েছে জানে না, কোনোটাই জানে না। কিন্তু সে কেঁদেছে এটা জানে। মানে আলটিমেটলি চোখের জল হচ্ছে আমাদের চাকরির ইয়ার্ডস্টিক, জানা গেল, জানলাম, সেটাও দেখছি। আলটিমেটলি দেখা যাচ্ছে নতুন একটা পুরনো মানে নতুন একটা ভবন থেকে সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে, সমস্ত স্টেশনেই যা ব্যবহার করা হচ্ছে সবকটা পারফেক্ট। আর আপনি দেখতে পাচ্ছেন যে এটা যদি সমস্ত লোক মানে এরা ইনভলভ না থাকে এইভাবে সমস্ত কিছু, স্টেশনারি তো ম্যানুফ্যাকচার নয়, স্টেশনারি পারফেক্ট স্টেশনারি যেটা ব্যবহার হয়, যেটা আপনিও কালকে চাকরি করলে পাবেন সুস্থভাবে, সেই স্টেশনারি ব্যবহার করা হচ্ছে। সেই ইঙ্ক, সেই পেপার, সেই প্রিন্ট সব এক। মানে সরকারের সমস্ত কাঠামোই ব্যবহার করা হয়েছে, মানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে এটা দুর্নীতিগ্রস্ত না, অ্যাপয়েন্টমেন্ট। মানে এ যদি চ্যালেঞ্জ না হতো কারুর ক্ষমতা ছিল না এটা বার করা। কারণ চ্যালেঞ্জ হয়েছে বলেই কিন্তু, তবেই কিন্তু বাক কমিটি পাচ্ছে সুযোগটা এটা জানার। চ্যালেঞ্জ না হলে জানবে কোথা থেকে, যদি এটাই চলতে থাকতো হয়তো আগে অনেক হয়েছে সেটা আর জানা যায়নি। এটা ধরা পড়ার পর কিন্তু আপনি দেখুন পুরো ব্যাপারটা জানা যাচ্ছে। প্রথমে কি জানা গেছে, প্রথমে যখন মামলা চ্যালেঞ্জ করতে এসেছে তখন ভাবা হয়েছে এক্সপায়ার হয়ে গেছে প্যানেল, সেইখানে কজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু এক্সপায়ারে তো থামছে না এটা, সমস্ত পুরো প্যানেলটাই বাতিল যোগ্য। কিন্তু হ্যাঁ আমি বলছি এর মধ্যেও আমি বলবো যে নিশ্চয়ই সুস্থ লোক আছে, আর সুস্থ লোক আজকে কিন্তু এই নন ডিসক্লোজার অফ ওএমআর এর জন্য তারা কিন্তু আলটিমেটলি স্কেপগোট হয়ে যাচ্ছে। তার কিন্তু কোনো দোষ নেই, প্রত্যেকটা লোকই চুরি করে পায়নি, অনেকে পেয়েছে নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকটা পায়নি। শুধু নন ডিসক্লোজারের জন্য কিন্তু তারা কিন্তু আজ সত্যি বলতে ভেসে যাচ্ছে। বাক কমিটির সুপারিশ কি ছিল সে সময়? বাগ কমিটির সুপারিশে মানে মানে লাস্টে কি কনক্লুশনে আপনারা পৌঁছলেন রিপোর্ট? যে এই এই ব্যক্তি তারা দুর্নীতিগ্রস্ত, তাদের নামে এই এই ক্রিমিনাল কেস চালু করা হোক। তার মধ্যে যারা ছিল তখন ওই ইয়েরা ছিল বা আপনার ওই কল্যাণময় গাঙ্গুলি, তারপরে শান্তি প্রসাদ সিনহা, এরা সবাই ছিল। তারা আমরা নাম করে করে প্রত্যেকটা বললাম যে এই এই করে এদের এগেনস্টে এই এই ক্রিমিনাল চার্জ দিয়ে ইনভেস্টিগেশন চালু করা হোক। হ্যাঁ এটাই বলা হয়েছে। এটা পরেই কিন্তু সিবিআই অ্যাকশন নিয়েছে, যে তারপরে এক একজনকে তারপরে ধরা গেছে। কারণ পার্টিকুলারলি প্রথম দিন তো কেউ জানতে পারছে না কে কে এর মধ্যে ইনভলভ কি নয়। ইভেন যখন আমরা মনীষ জৈনকেও ডাকলাম, মনীষ জৈনকে তখন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, মনীষ জৈনকে ডাকার পরে উনি আমাদের একটা ইয়েতে বললেন যে রুলস অফ বিজনেস বলছে কিছু জিনিস ওনার ক্ষমতারও বাইরে, কিছু জিনিস মিনিস্ট্রি থেকে বা মিনিস্টার অফ দ্য ডিপার্টমেন্ট সে যদি স্যাংশন না দেয় উনি করতে পারেন না। রুলস অফ বিজনেসে কিছু প্যারামিটার আছে, উনি একমাত্র, সেটা দেখা গেল যে একটা ইলিগাল কমিটি ফরমেশন হলো, সেটাও অ্যাকচুয়ালি পার্থ চট্টোপাধ্যায় সইতেই হয়েছে। এবার পার্থ চট্টোপাধ্যায় কাজ মানে ডিরেকশনে করেছে সেটা আর উনি জাননি, কিন্তু ওই অবধি আমরা দেখিয়েছি যেটা আমরা অবৈধই বলছি। স্যার, তারপরেই আমরা দেখলাম সুপ্রিম কোর্টে 22 লক্ষ মানে যে ওএমআর ছিল, চাকরিজীবীদের ওএমআর, তাদের সে ওএমআরটাকে প্রকাশ করে দেওয়া হলো হঠাৎ করেই নতুন সরকার আসার ফলে। যে এসএসসি দিনের পর দিন বললো ওএমআর নেই, তারা সিবিআই এর ওএমআরটাকে সে অর্থে মান্যতা দেবে কি দেবে না একটা কনফিউশনে ছিল, তারা এত ওএমআর প্রকাশ করে দিল, এটা আপনি কিভাবে দেখছেন? অ্যাবসলুটলি, আপনি যদি এভাবে বলেন, ও তো আর ওএমআর নিয়ে এভাবে বলেনি, ও অন এফিডেভিট বলছে, অন এফিডেভিট বলছে, এফিডেভিট দিয়ে এই কোর্টে সুপ্রিম কোর্টে মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছে। অ্যাবসলুটলি জেল হওয়া উচিত। সাবসিকুয়েন্টলি গভর্নমেন্ট চেঞ্জটা তো ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ডিসক্লোজার অফ ডকুমেন্ট। ডকুমেন্টটা কোর্ট বলছে ডিসক্লোজার করো, তুমি ডিসক্লোজ করো, সিম্পলি ডিসক্লোজ। সেখানে আলটিমেটলি কাউকে বাঁচানোর জন্যই তো বলছে আমি দেখাবো না,
কিন্তু এটা তো কোনো পন্থা হতে পারে না। আলটিমেটলি যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, পরের দিন আমি বেরিয়ে বার করে দিলাম, তার মানে আমি সেই আপনাকে আগেও বলেছিলাম সমস্ত কিছুই আছে, এটা প্লেস করছে না। কোনো কিছু থাকবে না, হতেই পারে না, কেননা যখন এটা নিয়ে এত প্রশ্ন হচ্ছে, তার মানে এখানে এখানে টাকা ছাড়া এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা সংখ্যাই কম, টাকা নিয়েই ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাহলে সেখানে তার ডকুমেন্ট থাকবে না, এটা হতেই পারে না। এরপর যদি আরো ডিটেল ইনভেস্টিগেশন হয় তাহলে তো আগের সরকারের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী সমস্যায় পড়ে যেতে পারেন। ইনফ্যাক্ট এখন যেটা পরিস্থিতি, যদি ওএমআর যেটা এখন ডিসক্লোজ হচ্ছে, এই বেস করে যদি ইনভেস্টিগেশন হয়, যদি আমাদের রিপোর্টটা বেস করে ইনভেস্টিগেশনটা হয়, দ্যাট ইজ এনাফ। আর কিছু করতে হবে না, ওটা দিলেই সমস্ত বেরিয়ে পড়বে। আমরা ওই মানে আমরা সেই মানে প্যারামিটারগুলো বলে রেখেছি কি কিভাবে করা উচিত, কি কিভাবে চার্জ করা উচিত, কারণ এখন তো এটা দেখা যাচ্ছে যে এফিডেভিটটাও দিয়েছে সেটাও মিথ্যে। তার মানে আলটিমেটলি সাধারণ মানুষের কাছে কি চিত্র যাচ্ছে, যে আমরা যে একটা এসএসসি মতো কনসার্ন একটা গভর্নমেন্ট, তারা হাই এন্ড অ্যাডভোকেটস যারা এনগেজ করছে সমস্ত মানে হিউজ হিউজ পেমেন্ট দিয়ে, তাতে তার কেন একটা মিথ্যা কথা বলার জন্য, যেখানে আলটিমেটলি সাধারণ লোকের জীবন আর শৈলী সমস্তটা ডিপেন্ডেন্ট। এটা কি হওয়া উচিত? তো অ্যাবসলিউটলি না, তার তো আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গা, তার চিত্র খুবই ভয়ানক। আচ্ছা, পরবর্তীকালে এই ক্যাবিনেট আবার ব্যতিক্রমী চাকরির পোস্ট তৈরি করে, সুপার নিউমেরিক পোস্ট, ফলে সেটাও তো আজকের দিনে দাঁড়িয়ে বড়সড় সংশয় পড়ে গেল যখন ওএমআর প্রকাশিত হয়ে গেল। অ্যাকচুয়ালি ক্যাবিনেট তখন ব্যতিক্রমী করতে চাইছে, তখন এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এ তো আর তখন রাস্তা নেই, চোর বা চুরি সমস্ত ধরা পড়ে গেছে, তখন কি করবে? আর ধরুন আপনি চ্যালেঞ্জ করছেন, হাউমা হাউমা খুব করছেন একজনের বাড়ি, বাবা তুই নে তুই নে, তাহলে মিটে গেল ঝামেলা। মানে সে ভয়েসটাই যদি আমি ছেড়ে মানে চেপে দিতে পারি, তাহলে ন্যাচারালি, কিন্তু ওইটা আলটিমেটলি সেটাও ব্যাড ডিক্লেয়ার্ড হয়ে যাও, তো সেটাও হলো না। আলটিমেটলি এইভাবে তো আপনি দুর্নীতি করতে একটা লিমিট আছে, আপনি করতে করতে বললাম একটা কথা, আপনার যদি এই মোডাস অপারেন্ডিটা আপনার খুব সাকসেসফুল হয়, আপনি এগিয়ে যেতেই থাকবেন, পর পর সাহস হতে হতে এই জায়গায় পৌঁছবে। কারণ আমি ফার্স্ট আপনাকে বলছি, আমরা যখন এই ইনভেস্টিগেশনটা চালু করি, ফার্স্ট আমাদের যে উনি বলেছিলেন, যখন উনি ইয়ে ছিলেন মানে যে এসএসসি চেয়ারম্যান, ফার্স্ট একটা মানে লট এসছিল 150 ক্যান্ডিডেটে, ভাবুন 150 দিয়ে শুরু হয়েছে। 150 ক্যান্ডিডেট আমাদেরই একজন মেম্বার ছিলেন, উনি ওটাকে রিফিউজ করে দেন, বলছি না এভাবে আমি দিতে পারবো না, ওটা ফেরত পাঠিয়ে দেন। এবারে ওনাকে বাইপাস করে 600 লোকের হয়ে গেল, মানে মানে ওকে মানে ওনাকে দিয়ে ঠিক হচ্ছে না, এবার অন্য লোককে দিয়ে করাতে হবে। এইভাবে যদি কাজ হয়, এবার 600-তে থামছে না, এবার 1000 চলছে, 1000-এ থামছে না, 2000। আপনি যদি একবার সাকসেসের টেস্ট পেয়ে যান, টাং ওয়ান্স মোর, কথাই তো আছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে একটা শেষ প্রশ্ন তো থাকবেই, যে যাদের চাকরি চলে গেছে, রিভিউ পিটিশন হয়েছে, সেটাও কোনো সদর্থক এখনো কিছু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসেনি, চাকরি ফেরত পাওয়ার আশা কি আদৌ আছে? মানে আপনার কি মনে হয় পুরো বিষয়টা নিয়ে? দেখুন এই পরিস্থিতিতে চাকরি পাওয়ার জায়গাটা হয়তো অনেক ছোট হয়ে গেছে, যেহেতু এটা এখানে ট্রাভেল করেছে সুপ্রিম কোর্ট। তবে একটা জায়গা আপনি বলতে পারেন, যেহেতু এফিডেভিট গুলো সব মিথ্যে, অ্যাবসলিউটলি মিথ্যে, মানে এটা ভুল বা ওটা আন্ডারস্টেটমেন্ট করে লাভ নেই, অ্যাবসলিউটলি ফলস, মানে মিথ্যের আশ্রয় নিয়ে এফিডেভিট গুলো করা হয়েছে, এই পয়েন্টটা নিয়ে কিন্তু একটা বলা যাওয়ার জায়গা আছে। সেক্ষেত্রে তো আগের সরকারের সমস্ত মন্ত্রী পরিষদ ফাঁসবেন, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী। এক্স্যাক্টলি, এখানে আর জায়গা কোথায়? মানুষটা দেখা যাচ্ছে, আমি ওএমআর একটা দেখুন, এতগুলো টিচার, তার যা শিক্ষা, যা যা রেজাল্ট আছে নিশ্চয়ই আপনার কাছে আছে, আপনি সেটা দেখাচ্ছেন না, কেন দেখাচ্ছেন না? আরেকজনকে বাঁচানোর জন্য দেখাচ্ছেন না। আপনার দেখাতে অসুবিধা নেই, আপনি আরো 10টা লোককে বাঁচাবেন বলে এটা দেখাচ্ছেন না। যেহেতু আপনি দেখাচ্ছেন না, আজকে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ, এটা আগামী বেরিয়ে পড়লো, তার মানে সেদিন আপনার কাছে প্রেজেন্ট ছিল, আপনি না দেখিয়ে আরো এত লোকের বিপদ রাখলেন জীবনে। তো ন্যাচারালি এটা তো মানে কর্মারও তো একটা লিমিট হয় না। একটা সূক্ষ্ম আইনত একটা জায়গা এখনো থেকে গেছে এখন বলছে। একটা জায়গা আছে, যেহেতু মানে এই সমস্ত এফিডেভিট যেটা ইউজ করা হয়েছে সমস্ত মিথ্যে মানে বয়ানের উপরে করা হয়েছে, এই একটা পয়েন্ট দিয়ে এগোনো যেতে পারে এখনো। অবশ্যই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অন্ধকারের মধ্যেও ছোট্ট একটা আলোর উৎসরণ দেখতে পাচ্ছেন আইনজীবী অরুণাববাবু, এবং বলছেন এখনো চাইলে কোথাও না কোথাও একটা ব্যবস্থা হতে পারে, যদিও পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টের হাতে বিচারাধীন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।